বিশ্বজুড়ে গোর্খা নামটি উচ্চারিত হয় সাহস, শৃঙ্খলা আর দুর্ধর্ষ যোদ্ধার প্রতিশব্দ হিসাবে। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে ভারতীয় গোর্খা রাইফেলস, যুক্তরাজ্যের ব্রিগেড অব গোর্খাস কিংবা সিঙ্গাপুরের গোর্খা কন্টিনজেন্ট, বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে তাদের বীরত্বের ইতিহাস দীর্ঘ। অথচ বাংলাদেশের ইতিহাসে এই জনগোষ্ঠীর উপস্থিতি যেন বিস্মৃতির আড়ালে। 2 শতাব্দীর বেশি সময় ধরে এদেশের মাটিতে বসবাস করেও গোর্খারা এখনও নিজেদের প্রাপ্য স্বীকৃতির অপেক্ষায়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বর্তমানে রাঙামাটি, বান্দরবন, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন এলাকায় গোর্খা সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন। রাঙামাটি শহরের ঠিকাদার পাড়ার বাসিন্দা মনোজ বাহাদুর গোর্খা তাদেরই একজন। জন্ম ও বেড়ে ওঠা এই শহরেই। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত মনোজের পরিবার এই অঞ্চলে বসবাস করছে প্রজন্মের পর প্রজন্ম। তার ভাষায়, আমার নাতনি সহ আমরা এখন এই অঞ্চলের 7ম প্রজন্ম হিসাবে বসবাস করছি। গোর্খাদের বাংলাদেশে আসার গল্প অবশ্য স্বেচ্ছায় অভিবাসনের গল্প নয়, এর শিকড় ঔপনিবেশিক ইতিহাসে। 1814 থেকে 1816 সালের অ্যাংলো নেপালি যুদ্ধের পর ব্রিটিশরা গোর্খাদের সামরিক দক্ষতায় মুগ্ধ হয়ে তাদের নিজেদের সেনাবাহিনীতে নিয়োগ শুরু করে। 1816 সালের সুগৌলি চুক্তির মাধ্যমে নেপাল তার সাম্রাজ্যের একটি বড় অংশ হারালেও গোর্খাদের সামরিক সুনাম ব্রিটিশদের কাছে আরও দৃঢ় হয়। এরপর বার্মা, আফগানিস্তান, মাল্টা সহ বিভিন্ন সামরিক অভিযানে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সম্মুখ সারির যোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করেন তারা। পার্বত্য চট্টগ্রামেও তাদের আগমন ঘটে ব্রিটিশদের প্রয়োজনেই। তখনকার এই পাহাড়ি অঞ্চল ছিল দুর্গম, ঘন জঙ্গলে ঘেরা এবং নানা স্থানীয় জনগোষ্ঠীর বসবাসের এলাকা। কুকি, লুসাই সহ পাহাড়ি জনগোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাত এবং ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপনার ওপর একের পর এক আক্রমণ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সমতলের যুদ্ধে অভ্যস্ত ব্রিটিশ সেনারা পাহাড়ি ও বনাঞ্চলের লড়াইয়ে সুবিধা করতে পারছিল না। ফলে পাহাড়ে যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন গোর্খাদের প্রয়োজন দেখা দেয়। মনোজ বাহাদুরের বর্ণনায়, দুর্গম পাহাড় ও পিচ্ছিল জঙ্গলে ভারী বুট পরা ব্রিটিশ সেনারা কুকিদের পাতা ফাঁদে পড়ে বিপাকে পড়ত। শেষ পর্যন্ত কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশলে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির 2য় গোর্খা রেজিমেন্টকে সেখানে পাঠানো হয়। 1871 থেকে 72 সালের লুসাই অভিযানে গোর্খাদের ভূমিকার কথা নিজের বইয়ে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রামের প্রথম ডেপুটি কমিশনার ক্যাপ্টেন T.H. লেউইন। গোর্খাদের শান্ত, সুশৃঙ্খল ও দৃঢ় মানসিকতা এবং বনাঞ্চলে চলাচলের দক্ষতা তাকে মুগ্ধ করেছিল। যুদ্ধের পাশাপাশি ব্রিটিশরা গোর্খাদের দিয়ে সীমান্তে স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনাও নেয়। 1873 সালের শুরুতে কর্ণফুলীর উত্তর উপনদী মাইনী উপত্যকায় গোর্খাপল্লী গড়ে ওঠে। উদ্দেশ্য ছিল দুর্গম সীমান্তে একটি বাফার জোন তৈরি করা, যাতে স্থানীয় আক্রমণ থেকে ব্রিটিশ প্রশাসন ও বসতিগুলোকে সুরক্ষা দেওয়া যায়। পরে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন আইনের মাধ্যমে মাইনী উপত্যকাকে বিশেষ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। অর্থাৎ যে জনগোষ্ঠীকে ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্যিক স্বার্থে এখানে এনেছিল, সময়ের সঙ্গে তারাই এই পাহাড়ের স্থায়ী বাসিন্দায় পরিণত হয়। কিন্তু ইতিহাসের নির্মমতা হল সেই অবদানের স্বীকৃতি তাদের ভাগ্যে জোটেনি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসেও গোর্খাদের উপস্থিতি খুব কমই আলোচিত হয়েছে। মনোজ বাহাদুরের কণ্ঠে তাই জমে আছে দীর্ঘদিনের এক ধরনের অভিমান। তার ভাষায়, পূর্বপুরুষেরা এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তির জন্য রক্ত দিয়েছেন। অথচ আজ খুব কম মানুষই জানেন যে পার্বত্য চট্টগ্রামে একটি গোর্খা জনগোষ্ঠী বসবাস করত। স্বীকৃতির অভাবের সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক ও প্রাতিষ্ঠানিক বঞ্চনা। মনোজ জানান, তাদের জনগোষ্ঠী থেকে এখনো কোনো বিসিএস বা সিভিল সার্ভিস কর্মকর্তা নেই। সরকারি উচ্চ পদেও কেউ পৌঁছাতে পারেননি। পাহাড়ের অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মতো সামাজিক, অর্থনৈতিক ও কোটা সুবিধাও দীর্ঘদিন তারা পায়নি। 2018 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের দেশের 50টি আদিবাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করে, কিন্তু পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ কিংবা স্থানীয় প্রশাসনিক কাঠামোতে এখনো তাদের কোনো প্রতিনিধি নেই।
সবচেয়ে বড় সংকট এখন পরিচয় ও সংস্কৃতি টিকিয়ে রাখা। জনসংখ্যা কমে যাওয়া, আন্তঃবিবাহ এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অবহেলায় গোর্খাদের ভাষা ও সংস্কৃতি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। একসময় রাঙামাটির আসাম বস্তি ও মাঝি বস্তিতে তাদের বড় উপস্থিতি ছিল। 1947 সালের দেশভাগের সময় অনেকে নেপাল ও ভারতে চলে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আন্তঃবিবাহের কারণেও তাদের সংখ্যা কমেছে। মনোজের মতে তাদের তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখন মাতৃভাষায় কথা বলতে পারে না। শিক্ষা জীবন ও দৈনন্দিন জীবনের প্রধান মাধ্যম বাংলা হওয়ায় নতুন প্রজন্ম বাংলাতেই বেশি অভ্যস্ত। দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে বসবাসের কারণে বাংলাদেশে প্রচলিত গোর্খাদের নেপালি ভাষাতেও বাংলার প্রভাব পড়েছে। লেখার ক্ষেত্রে তারা এখনও দেবনাগরী লিপি ব্যবহার করেন। ধর্মীয়ভাবে তারা সনাতনপন্থী হলেও তাদের কিছু আচার অনুষ্ঠান নেপালের বর্তমান সংস্কৃতির চেয়েও আলাদা, কারণ তারা 2 শতাব্দী আগের পূর্বপুরুষ অনেক রীতিনীতি এখনো ধরে রেখেছেন। তবুও হারিয়ে যাওয়ার বিরুদ্ধে লড়াই থামেনি মনোজ বাহাদুর। নিজ উদ্যোগে সংস্কৃতি রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন। 2018 সাল থেকে তার সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুর নিকেতনে নেপালের আদিকবি ভানুভক্ত আচার্যের স্মরণে নিয়মিত ভানু জয়ন্তী পালন করা হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জয়ন্তীও আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের এই সঙ্গীত শিল্পী বাংলা, নেপালি ও চট্টগ্রামের স্থানীয় ভাষায় গান লেখেন ও সুর করেন। রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য নেপালি ভাষায় অনুবাদ করেছেন। সংখ্যায় ছোট হলেও গোর্খারা বাংলাদেশের সমাজে নিজেদের জায়গা করে নিয়েছেন। কেউ শিক্ষক, কেউ সরকারি চাকরিজীবী, কেউ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। মনোজের মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত। ছোট ছেলে ব্যবসা করেন। সঙ্গীত শিল্পী ও অভিনয়ের প্রতিও এই জনগোষ্ঠীর মানুষের গভীর আগ্রহ রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আজ রাঙামাটিতে প্রায় 30টি পরিবারে 300 জনের মতো গোর্খা বসবাস করেন। বান্দরবনে রয়েছে আরো কয়েকটি পরিবার। অন্যরা ছড়িয়ে আছেন ঢাকা, কুষ্টিয়া ও ময়মনসিংহে। একসময় যে জনগোষ্ঠীকে ব্রিটিশ সাম্রাজ্য পাহাড়ের নিরাপত্তার জন্য ব্যবহার করেছিল, সময়ের স্রোতে তাদেরই অস্তিত্ব এখন টিকে থাকার লড়াইয়ে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।